নিয়া এত ভালোবাসা, তাইলে এক ফ্লাইটেই যা। শাকিব খানের দিন শেষ, মুন্না খানের বাংলাদেশ। হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেমা বস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে এই ঈদের আর একটা মোস্ট এন্টিসিপেটেড সিনেমা, যে সিনেমাটার ক্ষেত্রে তারা বলতেছে এই সিনেমাটার বাজেট 3 থেকে 3.5 কোটি টাকা। তো এই যে ডার্ক ওয়ার্ল্ড, এই সিনেমাটা নিয়ে আজকে কথা হবে। রিভিউতে যাওয়ার আগে কিছু কথা বলি। সাপোজ আপনার কাছে বেশ কিছু টাকা আছে, তো আপনি চাচ্ছেন একটা সিনেমা বানাতে। আপনার বহু বছরের একটা স্বপ্ন হলো একটা সিনেমা বানানো। তো এই সিনেমাটা বক্স অফিসে কত টাকা ইনকাম করলো বা সিনেমাটা আদৌ বক্স অফিসে ব্যর্থ হলো কিনা, এটা আপনার কাছে একদমই ম্যাটার করে না। কারণ এটা জাস্ট আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি একটা সিনেমা বানাবেন এবং সেই সিনেমাটা আপনার যে পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে সন্তান, এরা দেখবে। তো এরকম কোনো মেন্টালিটি নিয়ে যদি একটা সিনেমা করা হয়, দেন সেই সিনেমার আউটপুট যেটা হবে, ডার্ক ওয়ার্ল্ড সিনেমার আউটপুটও সেটাই হয়েছে। গল্পে মুন্না খানকে একজন ডাকাত হিসেবে দেখানো হয়। তো হঠাৎ করেই তিনি ভালো কাজ করা শুরু করে। তো তার মধ্যে এই যে একটা পরিবর্তন, একজন ডাকাত থেকে একজন ভালো মানুষ হয়ে যাওয়া, এর আসল কারণ কি, এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ডার্ক ওয়ার্ল্ড। সত্যি বলতে এই সিনেমার যে নায়ক মুন্না খান, তার জন্য আমার বেশ মায়া হচ্ছে। কিছু অ্যাকশন দৃশ্যে তাকে জাস্ট খাটানো হয়েছে, তাকে দিয়ে আসলে অনেক পরিশ্রম করানো হয়েছে, যেটা দেখে যে কোনো দর্শকের মনে আসলে তার জন্য একটা মায়া কাজ করবে যে এই লোকটাকে দিয়ে এত কষ্ট করানো হচ্ছে। তো অ্যাকশন সিনে একটা মানুষের ফিটনেস, সে কতটা মোটা বা কতটা স্লিম, এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। বাট তার যে ফিটনেস, যখন তিনি ভিলেনদের উদুম কেলায় যাচ্ছে, তখন ভিলেনদের থেকে আমার তার জন্য মায়া হচ্ছে। তার যে কত কষ্ট হচ্ছে, তার যে কত স্ট্রাগল করতে হচ্ছে, এটা দেখে জাস্ট আমার খুবই মায়া হচ্ছে। কারণ যেহেতু এর আগে হয়তো তিনি বেশি কোনো সিনেমায় কাজ করেনি, তার ফিটনেসের অবস্থা খুবই খারাপ। তো এসব করতে গিয়ে তার আসলে জান বের হয়ে গেছে। দৌড়াতে তার যে কত কষ্ট হচ্ছে, সেটা ট্রেলারের বেশ কিছু জায়গায়ও আপনারা দেখেছেন। তো তাকে দিয়ে এই যে অমানবিক একটা কাজ করানো, পৈশাচিক কষ্ট দেয়া, এটা আসলে পরিচালক বেশ ভুল করেছেন। ফাইট সিনগুলো অন্যভাবে নেওয়া যেত। যেমন ধরেন নায়ক শুয়ে আছে, তো তার হাতে একটা বাঁশ ধরে দেওয়া হলো, তিনি শুয়ে শুয়ে ভিলেনদের উদুম কেলায় যাচ্ছে। তো এটা তার জন্য বেশ সুইটেবল হতো, তার আসলে কষ্ট কম হতো। যেহেতু এর আগে তিনি তেমন কোনো সিনেমায় অভিনয় করেনি, সুতরাং তার থেকে আমি আসলে আহামরি কোনো অভিনয় একদমই এক্সপেক্ট করিনি। বাট লিপ সিঙ্কিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা মানুষ কথা বলছে, সেটার সাথে আপনি যে আপনার মুখ মেলাবেন, এই ব্যাপারটা আমি তার কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। তো একটা গানে, ইমরানের গান হোক বা এখানে আসিফের একটা গান আছে, তো আসিফ তার গানে যে পরিমাণ এনার্জি দিচ্ছে, তিনি যে স্বতঃস্ফূর্ত নিয়ে গানটা গাচ্ছে, সেটার ছিটে ফোটাও আপনি মুন্না খানের চেহারায় বা তার ফেসে দেখতে পাবেন না। তিনি জাস্ট মুখ মেলায় যাচ্ছে তার নিজের মতো করে। এই যে সিঙ্গার থাকে, তিনি চিল্লায় গান গেয়ে যাচ্ছে, বাট এই যে নায়ক, তিনি মনে হচ্ছে গুনগুন করে গান গাচ্ছে। তো এই ব্যাপারটা পুরো সিনেমায় বহু জায়গায় আপনার চোখে লাগবে। এবং সব থেকে বাজে ব্যাপার হলো, এই লোকটার মধ্যে একটা রোবোটিক ভাব রয়ে গেছে। মানে স্ক্রিনে আসলে আপনার মনে হবে যে একটা রোবট স্ক্রিনে এসেছে, কথা বলেছে, এরপর চলে যাচ্ছে। মানে এই মানুষটাকে এত বেশি আর্টিফিশিয়াল লাগে। এবং ক্যামেরার সামনে ডায়লগ ডেলিভারি হোক বা অ্যাক্টিং এর কথা বাদ দেই, ডায়লগের ক্ষেত্রেও একদমই সাবলীল না। মানে ডায়লগ যে দিচ্ছে, সেটার কোনো ইম্প্যাক্ট আপনার উপর পড়বে না। জাস্ট মনে হচ্ছে যে একটা রোবট এসে ডায়লগ দিয়ে চলে গেল, দ্যাটস ইট। মুন্না খান এখানে একজন ভয়ঙ্কর ডাকাত, দুধর্ষণ ডাকাত যাকে বলে, দুধর্ষ ডাকাত যাকে বলে। তো এই ডাকাত যে কত ইমোশনাল, তিনি এত ভয়ঙ্কর একজন ডাকাত, বাট ইমোশন তার মধ্যে একদম উপচে উপচে পড়তেছে। একটা মানুষকে চেনে না, জানে না, তার কথা সে একদম আবেগী হয়ে যাচ্ছে, একদম চোখের জল বেয়ে বেয়ে পড়ছে তার কথা শুনে। এই মানুষ কিভাবে একজন ডাকাত হয় আমি বুঝি না। পুরো সিনেমাটা দেখার পর আমার যাকে নিয়ে সব থেকে বেশি আফসোস হচ্ছে, তিনি হলো কৌশানী মুখার্জি। এই বেবিটা কেন এই ধরনের সিনেমায় কাজ করলো আমি জানি না। এটা তো খুবই সিম্পল ব্যাপার যে এসব সিনেমায় মানুষ টাকার জন্যই কাজ করে, এর বাইরে এখানে এক্সট্রা কোনো চাওয়া পাওয়া তাদের থাকে না। বাট একটা মানুষ যখন একটা কাজের স্ট্যান্ডার্ড সেট করে, তখন কিন্তু সেই স্ট্যান্ডার্ডের নিচে যখন কাজ করবে, তার যে ফ্যান আছে বা তার যে দর্শক আছে, দর্শক কিন্তু তার এই নিম্নমানের কাজ দেখে সমালোচনা করবে। তো কৌশানী মুখার্জিকে এই সিনেমায় দেখে আমি বেশ হতাশই হয়েছি আপনি বলতে পারেন। কারণ এটা যে স্ট্যান্ডার্ডের সিনেমা, এই মানের সিনেমায় তাকে আমরা একদমই এক্সপেক্ট করি না। এরপরে মার্ভেল এবং ডিসি ইউনিভার্স থেকে সবসময় দেখবেন যে একটা সিনেমা তারা মুক্তি দেয়। বাট আমাদের দেশে যে ইউনিভার্সটা আছে, মিশা ইউনিভার্স, সেখান থেকে প্রতি ঈদে 3টা থেকে 5টা সিনেমা তিনি মুক্তি দেবে। মানে এই যে ইউনিভার্সটা এমন ভাবে তিনি ডিজাইন করেছে, আপনি যে সিনেমাই দেখুন, সিনেমার নায়ক যে হোক, ভিলেন যে হোক বা নায়িকা যে হোক, মিশাকে আপনার দেখতেই হবে, সেটা যে কোনো রোলে হোক, হয়তো বাবার রোলে অথবা ভিলেনের রোলে। যেহেতু তিনি বেশিরভাগ সিনেমায় ভিলেন থাকে, সো এটা আপনি এক্সপেক্ট করে নিতে পারেন যে এই ইউনিভার্সের মধ্যে যতগুলো সিনেমা আসবে, প্রত্যেকটা সিনেমায় তিনি ভিলেন হিসেবে থাকবে। তো এই ঈদে কতগুলো সিনেমা আমি তাকে দেখেছি সেটা বলি। প্রথমে দেখি তুফান, সেখানেও তিনি ভিলেন হিসেবে ছিল। এরপরে দেখলাম ইকবাল স্যারের রিভেঞ্জ, সেখানেও মিশা আছে। এরপরে ফাইনালি ডার্ক ওয়ার্ল্ড, এখানে তিনি তো না থেকে পারে না,
এখানেও তিনি ছিল। তো মিশা ইউনিভার্সের 3টা সিনেমা আমি অলরেডি দেখে ফেলেছি, একটা মাত্র সিনেমা আমি তাকে দেখিনি, সেটা হলো আগন্তুক। এখন আগন্তুক সিনেমাটা কেমন লেগেছে সেটা তো আমি রিভিউতে বলেছি, বাট সেই সিনেমাটা দেখার সময় আমার 5 সেকেন্ড চোখ বন্ধ ছিল। তো এমনটাও হতে পারে যে এই 5 সেকেন্ডে তিনি বেশ ভালো একটা ক্যামিও দিয়ে চলে গেছে যে হেই নটি বয়, তো ক্যামিওটা দিয়ে তিনি চলে গেছে, তো এই সময় আমার চোখ বন্ধ ছিল। আদারওয়াইজ এমনটা হওয়ার কথা না, ওই সিনেমায়ও তাকে আসলে ভিলেন হিসেবে দেখতে পাওয়ার কথা, বাট আমি হয়তো কোনো কারণে মিস করে গেছি। তো যারা আপনারা আগন্তুক দেখেছেন সেখানে মিশা সওদাগরের একটা ক্যামিও ছিল কিনা আপনি ডেফিনেটলি আমাকে জানাবেন। তো মিশা সওদাগরকে আমি আসলে ওই সিনেমায় খুবই মিস করেছি। তো ঈদে যতগুলো সিনেমা আসলো সব সিনেমার মধ্যে জাস্ট একটা সিনেমা দেখা এখনো বাকি, তো সেই সিনেমায়ও আমি তাকে এক্সপেক্ট করব এই ঈদে MCU এর মিশা সিনেমাটিক ইউনিভার্সের শেষ সিনেমা হিসেবে তিনি সেখানে আসুক, অ্যাটলিস্ট একটা ক্যামিও দিক, আদারওয়াইজ আমি তাকে খুব মিস করব। সারপ্রাইজিং একটা ব্যাপার বলি, এই সিনেমা ট্রেলারটা যখন দেখি তখন থেকে এটা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না। ইভেন আগন্তুক সিনেমাটার ট্রেলার এটার থেকে অনেক বেটার ছিল। তো সেই সিনেমা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল সেটার আসলে 1% ফুলফিল হয়নি। রিভেঞ্জ সেটার কোয়ালিটিও ছিল যাচ্ছে তাই, বাট রিভেঞ্জ এবং আগন্তুক সিনেমার থেকে এই সিনেমার কোয়ালিটিটা একটু বেটার। মানে ওই দুইটা সিনেমা আপনি হলে গিয়ে জাস্ট নিতে পারবেন না, আপনার বারবার মনে হবে যে আমি হল থেকে বের হয়ে যাই, বাট এই সিনেমাটার ক্ষেত্রে এই ব্যাপারটা আপনার হবে না। যদিও সিনেমাটা একদম বাজে সিনেমা, বাট তবু সিনেমাটা আপনি দেখবেন, আপনার মনে হবে না যে আমি হল থেকে বের হয়ে যাই। টর্চারের পরিমাণটা এখানে আসলে অনেকাংশেই কম ছিল। তো আমি এই কারণে আগন্তুক এবং রিভেঞ্জের থেকে এই সিনেমাটাকে এগিয়ে রাখবো। যদিও এটা একটা স্টুপিড সিনেমা, বাট ওই দুইটা সিনেমা থেকে এটার কোয়ালিটি বেটার। এই ছিল ডার্ক ওয়ার্ল্ড নিয়ে আমার মতামত। যারা সিনেমাটা দেখে ফেলেছেন আপনার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যারা এই সিনেমাটা দেখার প্ল্যান করতেছেন তারা সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড এটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।